আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মজার গল্প শোনাতে। আজকের গল্প রামকেষ্টর শ্বশুর বাড়ি, কলমে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। ভীষণ মজার গল্পটি, শুনতে থাকুন। দুর্বিপাকটা হঠাৎই ঘটল। রামকেষ্টর বাপের আমলের গামছাখানা হারিয়ে গেল হঠাৎ। বাপ মারা যাওয়ার বছর চারেক আগে ৮ আনায় সে কিনেছিল গামছাখানা। বুড়ো বাপ দেহ রক্ষা করেছেন বড় জোর বছর 12 হবে। না, বাপ শুধু দেহ রক্ষাই করেননি, নিজের খাই খরচটাও বাঁচিয়ে গেছেন ওই সঙ্গে। এরই মধ্যে কিনা ঘটে গেল এই অঘটন। বাপের সুযোগ্য বংশধর রামকেষ্ট, 3 কুলে বোধ করি কেউ নেই, অন্তত আছে বলে কেউ শোনেননি, দেখা তো দূরস্থান। অনর্থক খরচ এড়ানোর তাগিদে রামকেষ্ট বিয়ে থাও এড়িয়েছে। পড়শিরা পারতপক্ষে তার ধারের কাছে ঘেঁষে না। বিশেষ করে সকালবেলায় কিংবদন্তি আছে সেদিন তাহলে নাকি উনুনে হাঁড়ি চড়ে না। হেন রামকেষ্টর বরাতে বলা নেই কওয়া নেই, এত বড় দুর্বিপাকটা ঘটে গেল। পাতি পাতি করে ত্রিভুবন তোলপাড় করেও গামছাখানার পাত্তা মিলল না কোথাও। শোকে রামকেষ্টর হৃদয় প্রায় বিদীর্ণ হবার মতো। সে ডুকরে উঠল, বাবা গো! সঙ্গে সঙ্গে জবাব এলো, বে! চমকে উঠল রামকেষ্ট। এদিক ওদিক তাকাতেই উঠোনের এক কোণে নজরে পড়ল পাঁঠাটা। আর অমনি ঝিলিক খেলে গেল মগজের মধ্যে। না, বিদ্যুতের নয়, বুদ্ধির। চোখের পলকে দাওয়া থেকে ঝাঁপিয়ে পড়েই সে গিয়ে জাপটে ধরল পাঁঠাটাকে। তারপর তার পেট টিপে টিপে আর পেটের কাছে কান নিয়ে নিয়ে অনেকক্ষণ পরীক্ষার পর, একদিন পরে অর্থাৎ দুর্বিপাক ঘটে যাবার 2 দিনের দিন, সে বুঝল এই হারামজাদাই তাকে ফাঁসিয়েছে। তেল জল আর তালির পর তালি খেয়ে গামছাখানা নিশ্চয় গারল পুত্তুরের অতি প্রিয় সুখাদ্যে পরিণত হয়েছিল। তাই এই সর্বনাশ। তার মাথায় যেন খুন চেপে গেল। দারুণ রাগে পাঁঠাটার কানে সে এক মোক্ষম মোচড় বসাতেই সেটা কাপা কাপা গলায় ডেকে উঠল, ব্যা! ডাক শুনেই রামকেষ্টর আবার চোখ পড়ল পাঁঠাটার ওপর। দণ্ডিমের পাঁঠা! সর্বনাশ! এদিক ওদিকে সে তাকায়। গোয়ার দণ্ডিরামের চেহারার সঙ্গে রাগের অমন জুৎসই মিল কদাচিৎ নজরে পড়ে। ততক্ষণে তার মুঠি আলগা হয়ে গেছে। পলকে দণ্ডিরামের পাঁঠাও পগর পার। শোকে দুঃখে রামকেষ্ট উঠবস শুরু করে হাই হাই। শেষ পর্যন্ত গামছাখানার হদিশ মিলল তো করার কিছুই নেই। শুয়োর গোয়ারটার ছাগল, ওর পেটে এখনো গজগজ করছে গামছাখানা। শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে সে ঠিক করল, না, নাপিতকে আর পয়সা দেওয়া নয়, নতুন গামছা আর পুরনো গামছার দাম উসুল করতে হবে একসঙ্গে। যেমন ভাবা তেমনি কাজ। সেদিন থেকেই নাপিত আর রামকেষ্টর চুলদাড়ির নাগাল পায় না। যত দিন যায় ততই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি চুলদাড়ির। আরামে চুলদাড়ি চুলকোতে চুলকোতে চোখ বুজে রামকেষ্ট ভাবে, এ কি জমজমাট অবস্থা! এ আপনজনদের ছাঁটাই করার আহাম্মুকি আর নয়। সুতরাং নাপিত ছাঁটাই হলো। তারপর দিন যায়, মাস যায়, বছরও কাটল। খোঁজ খবর নিতে নিতে রামকেষ্ট এত দিনে জেনে ফেলেছে হাওড়ার হাটে গামছা খুব সস্তা। অতএব সে রওনা হলো একদিন হাবড়া থেকে হাওড়ার হাট। পথটা নেহাত কম নয়।
রাত থাকতে থাকতে রামকেষ্ট বেরিয়ে পড়ল। সোজা পায়দল, কাঁধে লাঠি, তার ডগায় ন্যাকড়ায় বাঁধা ছোট এক পুটলি। চলতে চলতে বেলা বাড়ে। সামনে এক পুকুর। রামকেষ্টর ভারী তেষ্টা পেয়েছে। পুকুরের ঘাটে বসে সে পুটলি খুলল। পুটলির মধ্যে ছোট এক পেতলের গেলাস, দুখানা বাতাসা আর আধ মুঠো আলো চাল। বাসি পেটে রামকেষ্ট পারতপক্ষে কাঁচা জল খায় না, ওতে স্বাস্থ্য খারাপ হয়। 2 আঙ্গুলে সে একখানা বাতাসা সন্তর্পণে তুলে নিলে, তারপর জল ভরা গেলাসে সেটা একবার চুবিয়ে আলগোছে আবার রেখে দিলেন ন্যাকড়ার ওপর রোদে শুকোবার জন্যে। তারপর গুনে গুনে 4টে চাল মুখে ফেলে গেলাসের জলটা সে খেয়ে ফেললে ঢুক করে। ব্যাস, এরপর গেলাসের পর গেলাস পুকুরের জল সাবার করে সে প্রাতঃকালীন জল খাবারটা যখন শেষ করল, ততক্ষণে পেট ফুলে ঢাক। আরাম করে সে ঢেকুর তুলতে যাবে, হঠাৎ অন্য পাড়ে নজর পড়তেই চক্ষু চড়ক গাছ। ঢেকুরটা চেপে গেল সে। ও ঘাটে আর একজন লোক জলের ওপর বা হাতে একখানা কঞ্চি ধরে আছে। কঞ্চির আগায় সরু সুতোয় বাঁধা একখানা বাতাসা ঝুলছে। জলে যেখানে বাতাসার ছায়া পড়ছে, সেই জল লোকটা খাচ্ছে হাপুস হুপুস করে। রামকেষ্টর চোখে পলক পড়ে না। আহ, হিসেবই বটে, এক বাতাসাই সারাটা জীবন। ওহ, অধস্তন 14 পুরুষ পর্যন্ত। দেখে দেখে রামকেষ্টর আর আশ মেটে না। শেষ পর্যন্ত পুটলি গুটিয়ে গুটিসুটি সে গিয়ে হাজির হলো ওপারে। লোকটিকে ভক্তি ভরে প্রণাম করতে করতে বললে, আপনার খুঁড়ে পেন নাম হই, জ্ঞানী মহাজন ব্যক্তি আপনি, আমার গুড ঠাকুর। আপনার দর্শন পেয়ে জন্ম সার্থক হলো। গুড ঠাকুর প্রথমে একটু অবাক হয়েছিলেন, পরে বুঝলেন শিষ্যের ভক্তির কারণ। গুরু শিষ্যের বাতচিত হলো কিছু সময়। তারপর গুরুর আশীর্বাদ ও উপদেশ মাথায় চাপিয়ে রামকেষ্ট এক সময় রওনা হলো আবার। কলকাতার রাজপথ, গাড়ি ঘোড়া ঝক্কি ঝামেলা বাঁচিয়ে রামকেষ্ট চলেছে হাওড়াহাটের দিকে। হঠাৎ অদূরে এক আধা বয়সী ভদ্রলোকের ওপর নজর পড়তেই সে থমকে দাঁড়ালো। ভদ্রলোকের মাথায় কাঁচা পাকা লম্বা বাবরি চুল, আর মুখে ইস, দাড়ি গোপের সে কি শ্রীবৃদ্ধি! আবক্ষ চুম্বিত লম্বা দাড়ি, বোধ হয় নাভিদেশ পর্যন্ত লম্বমান। রামকেষ্ট মনে মনে আন্দাজ করে লম্বায় তার নিজেরটার চেয়ে নির্ঘাত দ্বিগুণ হবে। তাড়াতাড়ি সে এগিয়ে গেল ভদ্রলোকের কাছে, জোড়হাত কপালে ঠেকিয়ে বললে, আহারে, মশাইয়ের বুঝি শাল হারিয়েছে? ভদ্রলোক থতমত খেয়ে তাকালো ওর দিকে। হুঁ হুঁ কষ্ট ভেজা গলায় রামকেষ্ট বলে, শাল গেলে মুখে বাক্যি সরে কখনো? এ কি আর আমি বুঝতে নারি? গালে মাথায় জমজমাট অবস্থা দেখেই বুঝেছি। ভদ্রলোক তখনও বেহুশ। মুখে চুকচুক শব্দ করে রামকেষ্ট বললে, ইস, আমার গামছা হারিয়েই এই দশা, আর মশাইয়ের কিনা শাল গেছে। ইহ, শাল গিয়েও জীবন তো আছেন, কলজের জোর বলতে হবে, পেন্নাম হই পেন্নাম। বলতে বলতে আবার সে পা চালিয়ে দেয়। ভদ্রলোক তখনও ধাতস্থ হননি। যখন হলেন, রামকেষ্ট তখন অনেকখানি এগিয়ে গেছে। খুশিতে সে টইটম্বুর। কি শুভক্ষণেই না সে বাড়ি থেকে পা বাড়িয়েছিল। ভদ্রলোক কপালের ঘাম মুছতে মুছতে বিড়বিড় করে উঠলেন, কি সাংঘাতিক! অতি অল্পে বেঁচে গেলুম বদ্ধ উন্মাদটার হাত থেকে। হাওড়ার হাট, লোক গিজগিজ করছে, দোকানে দোকানে ঘুরছে রামকেষ্ট। ধুত, কোথায় সস্তা? একে কি সস্তা বলে? সারা হাট সে চক্কর দিয়েছে বার কয়েক, এক এক দোকানে গেছে 4-5 বার। দোকানিরা আর ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। একজন তো তেড়েই এলো। এমন সময়
হঠাৎ শোরগোল উঠল, চোর চোর! চারিদিকে হই হুল্লা হট্টগোল। চোর চোর বলে লোকজন ছুটছে। ঘাবড়ে গিয়ে রামকেষ্ট ছুটতে শুরু করলো। শেষে পড়বি তো পড়ল গিয়ে এক পুলিশের সামনে। পুলিশ সাপটে ধরল তাকে। ব্যাটার যা চেহারা, চোর না হয়ে যায় না। তারপর কত কান্নাকাটি, হাতে পায়ে ধরাধরি, কিন্তু কিছুতেই কিছু হলো না। রামকেষ্টর রাত কাটল থানার গারদে। পরদিন আদালত, তারপর চুরির দায়ে 2 মাস সশ্রম কারাদণ্ড। রামকেষ্ট জেলে গেল। দিন কাটে, পড়শিদের কারো কারো ভাবনা হয় কোথায় গেল রামকেষ্ট। অবশ্যই ভাবনা হয় যখন কোনো কাজকর্ম থাকে না, তাও 1-2বার ক্ষণেকের জন্যে। তারপর মাস 2 পরে একদিন বাড়ি ফিরল রামকেষ্ট। পড়শিরা তো প্রথমে চিনতেই পারে না। চেহারা তার নাদুস নুদুস, মাথার চুলে কেয়ারি ছাট, দাড়ি গোপ কামানো, জামা কাপড়ও বেশ ধোপ দুরস্ত। খুশিতে ডগমগ রামকেষ্ট। এ সবই হয়েছে কিনা বিনি পয়সায়, তার ওপর 2 মাসের খাই খরচাটাও বাদ। লাঠি ঠুকঠুক করতে করতে বুড়ো মোড়ল মশাই এসে হাজির হলেন এক সময় বিকেলের দিকে, সঙ্গে আরও 2-4 জন পড়শি। মোড়ল মশাইয়ের দৃষ্টিশক্তি কমে গেছে, তাই চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, কে কালীকেষ্টর ছেলে রামকেষ্ট না? এক গালে হেসে রামকেষ্ট বললে, একগে হ্যাঁ, পেন নাম হই। তা একদিন কোথায় ছিলে বাবা? একগে শ্বশুর বাড়ি। হাত কসলাতে কসলাতে গদগদ কণ্ঠে রামকেষ্টর জবাব দেয়, মুখে আকর্ণ বিস্তৃত হাসি। এক কি শ্বশুর বাড়ি? মোড়লের বাঁকা কোমর সোজা হবার জোগাড়। একগে হ্যাঁ, শ্বশুর বাড়ি। রামকেষ্টর এক কথা। কিন্তু বাপু, নাচার কষ্ট মোড়লের। কোথায় হলো বিয়ে? বৌমা কোথায়? 1 হাত জিভ কেটে রামকেষ্ট বললে, কি যে কন গুরুজন আপনি! ও কম্ম আর হলো কই, ও আমাকে দিয়ে হবে কিনি। কিন্তু তবে যে বললে, একগে হ্যাঁ, ঠিকই কইছি। পুলকিত কণ্ঠ রামকেষ্টর। শ্যালোরা ছাড়লে না, জাপটে ধরে নিয়ে গেল। কি আর করব, যেতেই হলো। তা খাইয়ে দাইয়ে বেশ একটু যা খাটতে হতো। খাটতে হতো শ্বশুর বাড়ি? লে বাব্বা! পড়শিরা সুটসাট কেটে পড়ল। টাক চুলকোতে চুলকোতে কেটে পড়লেন মোড়ল মশাইও। লাঠি তখন বগলে, কোমর টান টান। সমাপ্ত। গল্প রামকেষ্টর শ্বশুর বাড়ি। কলমে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।